আমাদের আজকের আলোচনার বিষয় শিকার। কবিতাটি লেখা জীবনানন্দ দাশ। দেখো, এই শিকার কবিতা যে রাইটার জীবনানন্দ দাশ, তোমরা জানো ইনি এমন একজন লেখক বা কবি বলতে পারো যে সাধারণত একদম প্রাকৃতিক বিষয় নিয়ে লেখালেখি করে আর একদম সাধারণ বিষয় নিয়ে লেখালেখি করে। মানে যেসব জিনিসগুলো আমরা ঠিক আলোচনা করি না সেই সব বিষয়, যেমন ধরো নদী, নালা, মাঠ, ঘাট, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, একদম গ্রামের নিতান্ত ডুমুর গাছ, তাহলে এই জাতীয় গাছপালা, শালিক পাখি, টিয়া পাখি, ময়না পাখি, যে কোনো ধরনের পাখি, এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে। মানে যেগুলো মোটামুটি আমাদের আলোচনার বিষয়ের বাইরে থাকে, একদম সাধারণ। সকালবেলা হয়তো দেখা গেলো মাঠে যে ছোট ছোট শিশির বিন্দু জমে, সেই শিশির বিন্দু নিয়েও কিন্তু তিনি লেখেন। তো এই কবিতাতেও লেখক দুটো ভোরের বর্ণনা করেছে। মানে যখন এই টোটাল কবিতাটা পড়া হবে তোমাদের সামনে, তখন তোমরা দেখতে পাবে যে এই কবিতাতে টোটাল দুটো ভোর সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে। তো আমি এখন প্রথম যে ভোরটা আছে, যে দেখো একটা ভোর লেখা আছে, আমরা প্রথমেই প্রথম ভোরটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক তারপরে কবিতার যে সেকেন্ড স্টাঞ্জা, এই যে একটা ভোর, এই ভোর নিয়ে আলোচনা করব। এখানে দুটো ভোর পুরোপুরি কিন্তু আলাদাভাবে আলোচিত হয়েছে। তো এই প্রথম ভোরে তোমরা যে বর্ণনাটা দেখতে পাবে কবিতাতে, সেটা কেমন দেখো। কবি এই জীবনানন্দ দাশ শিকার কবিতাটি আরম্ভ হয় ভোরের এক আশ্চর্য বিষণ্ণ রূপের মধ্য দিয়ে। স্তব্ধ হিম পৃথিবীর বুকে আলো ফোটার ফলে আকাশ ঘাসফড়িংয়ে শরীর মতো নরম নীল রঙে চারিদিকে ভরে ওঠে। আর ঠিক তখনই চারদিকে পেয়ারা গাছ, নোনা গাছ, ঠিক ওই টিয়া পাখির পালক যেমন সবুজ হয় তেমনই কিন্তু দেখতে হয়। আর ঠিক সেই সময় একটা উজ্জ্বল তারা আকাশে তখনও জলজল করে। কেমন জলজল করে, ঠিক পাড়াগায়ে ঠিক সলজ্জ একটি গোধূলি মধি মেয়ে যেমন করে, তেমনই তখনও একটা তারা আকাশে থাকে। আর তখন মনে হয় যে মিশর দেশের কোনো মানবী, অর্থাৎ মিশর দেশের কোনো এক মহিলা, স্ত্রী, সে একটা নীল মদের গ্লাসে একটা মুক্তো রেখেছিল। ঠিক এই ধরনের একটা বর্ণনা তোমরা প্রথমে পাবে। তার একটু পরে তোমরা দেখতে পাবে যে দেশওয়ালিদের একটা বর্ণনা পাবে। দেশওয়ালি কারা? দেশওয়ালি হচ্ছে যারা ওই জঙ্গলের দিকে মোটামুটি আদিবাসী টাইপের লোক, তার হচ্ছে দেশওয়ালি। তো তারা কি করে, ভোরের দিকে যে গাছপালাগুলো থাকে, বট গাছ, অশ্বত্থ গাছ, তো তাদের পাতাগুলো এক জায়গায় জড়ো করে তারা সেগুলোকে আগুন ধরায়। কিসের জন্য? তাদের শরীর কিছুটা রাখবার জন্য, অর্থাৎ গরম রাখার জন্য। আর যখন একটু ভোরের দিকে আলোটা ওঠে, সূর্যের আলো, তোমরা জানো যে রাত্রিবেলা আগুনের কালার একদম লাল টকটকে কালার থাকে, কিন্তু যখন সূর্যটা ওঠে অর্থাৎ ভোরের দিকে, সে আগুনের কালার কিন্তু অত লাল থাকে না। তখন মনে হয় ঠিক যেন কোনো মানুষের বা কোনো পাখির হৃদয় বিমনের ইচ্ছা যেমন থাকে, তেমন আগুনের কালারটাও যেন আস্তে আস্তে হালকা হয়ে ওঠে অনেকটা। এরপর তোমাদের যে ভোর, দ্বিতীয় ভোরটা বলছি, এই দ্বিতীয় ভোরটাতে দেখতে পাবে এই যে আমি একটু আগে বিভিন্ন সবুজ কালারের গাছপালার কথা বললাম, তো সেখানে যে বন, অর্থাৎ অর্জুন বন, মেহগনি বন, তো সেখানে সুন্দর একটা হরিণ এই বন থেকে সেই বনে ঘোরাঘুরি করছিল। তারপর সেখান থেকে সে সুন্দর কচি কচি বাতাবি লেবুর মতো যে সবুজ ঘাস, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এবং সারা রাত তার যে কষ্ট হচ্ছিল, মানে একটা হিংস্র পশুর হাত থেকে সে হয়তো নিজেকে রক্ষা করতে পেরেছে, যার ফলে তার সারা রাত প্রচুর কষ্ট হয়েছে। যার জন্য সকালবেলা নদীর পাড়ে নদীর পাড়ে যে ঠান্ডা সুন্দর জল, সেই জলে সে একটুখানি ওয়েট করে বা গাটা একটু ভিজিয়ে নেয় তার শরীরটাকে উল্লাসিত করবার জন্য। এইভাবে দ্বিতীয় ভোরের প্রথম দিকটা বর্ণনা করা আছে। কিন্তু যখনই সেই জল এসে নামলো, হঠাৎ করে একটা বন্দুকের আওয়াজ পাওয়া গেল। কারা বন্দুকটা চালিয়েছিল? যাদেরকে আমরা সমাজের সভ্য মানুষ বলি, অর্থাৎ আধুনিক সভ্য মানুষ, যারা মডার্ন মানুষ, তারা হয়তো ওখানে কোনো কারণে গিয়ে যখনই তারা একটা বন্দুক চালালো, বন্দুক চালানোর পরে বন্দুকের আওয়াজ, আর সেই যেখানটাতে হরিণটা জল পান করছিল সেখান থেকে লাল কালারের জল, অর্থাৎ তার যে রক্ত, হরিণের যে রক্ত, সেটা জলে মিশে গেছিল। অর্থাৎ আমরা যাদেরকে সভ্য মানুষ বলে এখানে তুলনা করেছিলাম, তারা দেখা গেল এখানে একটা অসভ্যের মতো আচরণ করলো। আর একদম গ্রামের গায়ের একদম যাদেরকে আমরা অনেকটা পিছিয়ে পড়া মানুষ বলি, তারা কিন্তু অনেকটা সভ্যভাবেই এখানে আচরণ করেছে। তো আমাদের এই কবি, এই জীবনানন্দ দাশ, উনি প্রকৃতিকে প্রচুর ভালোবাসে, তাই এই ধরনের একটা প্রকৃতি রিলেটেড কবিতা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছে। তো এবার আমি কবিতাটি লাইন বাই লাইন পড়ছি। তাহলে শিকার কবিতাটা জীবনানন্দ দাশের লেখা প্রথম মহাপৃথিবী কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল এবং পরবর্তীকালে বনলতা সেন কাব্যগ্রন্থের স্থান পায়। তো এবার আমরা কবিতার বিষয়টা টোটালি আলোচনা করছি।
ভোর, এখানে দেখো প্রথম ভোরটায় যে দেওয়া আছে, একটু আগে আমি যেটা বললাম যে এখানে দুটো ভোর আছে। তো আমরা প্রথম ভোরটা নিয়ে আলোচনা করছি। আকাশ রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। তাহলে এখানে আকাশের রং এই ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, এটাকে তুলনা করা হয়েছে। চারিদিকে পেয়ারা ও নোনা গাছ, টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনও আকাশে রয়েছে। আমি আগেই বলেছি ইনি এমন একজন লেখক বা কবি যিনি একদম সাধারণ গাছপালা কবিতাতে তুলে ধরেছেন। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলিমদির মেয়েটির মতো, কিংবা মিশরীয় মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও। তাহলে একটু আগে আমি আলোচনা করার সময় বলেছিলাম যে পাড়াগার বাসর ঘরে সবথেকে গোধূলিমদি মেয়েটির মতো, মানে একটা মেয়ে সাধারণত যখন বাসর ঘরে থাকে সে একটু লাজুকে ভাব করে, কিংবা মিশর দেশের মনীষী অর্থাৎ মেয়ে, মিশর দেশের কোনো এক মেয়ে সে যেন নীল মদের গ্লাসে একটা মুক্ত রেখেছিল, ঠিক যেমনটা ভোর রাতে আকাশের দিকে একটা তারা এখনও রয়েছে। তারপরে দেখো, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। তোমরা জানো শীতকালে কি হয়, শরীরকে গরম রাখবার জন্য অনেকে আগুন জ্বালায়। তো এই যে দেশওয়ালিরা, মানে ওখানকার এক আদিম অধিবাসী যারা, তারা কিছু পাতা একসঙ্গে জড়ো করে সেখানে আগুন জ্বালিয়েছিল। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অশক্ত পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। তাহলে অশক্ত গাছের পাতা এক জায়গায় জড়ো করে তারা আগুন জ্বালিয়েছিল। ঠিক মোরগ ফুল যেমন লাল দেখতে হয়, সে আগুনটা কিন্তু লাল টকটকে ছিল। সূর্যের আলোর রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয় বিবর্ণ ইচ্ছার মতো। এটা বলার কারণ, যখন ভোরের দিকে সূর্যের আলো উঠল তখন আগুনের কালারটা কিন্তু আর আগের মতো লাল টকটকে রইল না, অর্থাৎ রোগা শালিকের হৃদয় বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেল। সকালে আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। তোমরা দেখবে খুব ভোরে যদি তোমরা কোনো মাঠে যাও তো সেখানে তোমরা দেখতে পাবে যে শিশির বিন্দুগুলো ঘাসের উপরে এমনভাবে জমে থাকে, দেখলে মনে হয় যেন ঠিক ময়ূরের পালকগুলো বিছিয়ে রাখা আছে। এবার আমরা দ্বিতীয় ভোর নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় ভোরে দেখো, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে। তাহলে আমি আগেই বলেছিলাম যে এখানে একটা হরিণের কথা বলা হয়েছে। তাহলে হরিণটা কখনো সুন্দরী বন থেকে কখনো অর্জুনের বনে ঘুরে বেড়াচ্ছে কিসের জন্য? তাকে নিজেকে বাঁচানোর জন্য। হয়তো তাকে কোনো হিংস্র প্রাণী তাড়া করেছে, কে তাড়া করেছে সেটাই জানতে পারবো। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এসেছে সে ভোরের আলোয় নেমে। তাহলে সে সারা রাত অপেক্ষা করছে যে কখন ভোর আসবে। আজকে যদি ভোরটা আসা মানে কি, তার কাছে এখানে দুটো জীবন। এক, ভোর মানে নতুন করে একটা দিন দেখা, আর দ্বিতীয় কথা, সে কোনো হিংস্র প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো ঘুমিন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরে রৌদ্রের মতো। এটা আমি একটু আগেই বললাম, যেখানে তার এই ভোরের আলো দেখা মানে সে নতুন করে একটা জীবন ফিরে পাওয়া। যেহেতু সারা রাত ধরে তাকে কোনো হিংস্র প্রাণী তাড়া করেছে, সেখান থেকে সে তার নিজের প্রাণকে রক্ষা করেছে। একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এই নীল আকাশের নিচে সূর্য সোনার বর্ষার মতো জেগে উঠে, সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। তাহলে সেই নীল আকাশের নিচে সুন্দর একটা নদীতে সে নিজেকে আবেশ, মানে একটু রিল্যাক্সনেসের জন্য সে সেখানে কিন্তু নদীতে গিয়েছিল। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটলো দেখো, একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আমি একটু আগে বিষয়বস্তু আলোচনা করবার সময় বলেছিলাম যে যখনই সে হরিণটা নদীতে নেমেছিল ভোরের দিকে, তখন একটা অদ্ভুত শব্দ শোনা গেছিল। শব্দটা কোথা থেকে এসেছে? আমরা যাদেরকে সভ্য মানুষ বলি, তারা হয়তো কোনো বনে বা জঙ্গলে তারা হয়তো গেছিলো পিকনিক কিছু করতে, তো সেখানে গিয়ে তারা হরিণটাকে শিকার করেছিল, যার ফলে তাকে গুলিবিদ্ধ করবার পরেই সে হরিণের থেকে লাল রক্ত ওই নদীটার জলে লাল হয়ে উঠেছিল। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। মচকা হচ্ছে এক ধরনের ফুলের নাম। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হলো। দেখো এখানে দুবার আগুন জ্বলেছিল। একবার প্রথম দিকে যে দেশওয়ালি যারা ছিল তারা তাদের শরীর রাখবার জন্য আগুন জ্বালিয়েছিল, আর এই একবার দেখো আগুন জ্বললো এখানে এই যে হরিণটাকে তারা শিকার করেছে, সেই হরিণের মাংসটাকে খাবার জন্য। নক্ষত্র নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোয়া,
টেরিকোটা কয়েকটা মানুষের মাথা। এখানে টেরিকোটা কথার মানে হচ্ছে মাথার শীতে কাটার কথা এখানে বলা হয়েছে। এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দন, নিরপরাধ ঘুম। তাহলে তারপরে কিন্তু সেখানে একদম নিস্তব্ধ হয়ে গেল। আমরা যে হরিণের কথা প্রথমে পড়েছিলাম সেই হরিণের আওয়াজ কিন্তু আর পাওয়া গেল না। তাহলে দেখো, যে হরিণটা সুন্দরভাবে রাতে প্রকৃতির বন থেকে সে নিজের প্রাণকে রক্ষা করতে পেরেছিল, কিন্তু যে আধুনিক সভ্যতার মানুষ তার কাছ থেকে কিন্তু সে নিজেকে রক্ষা করতে পারেনি। এইভাবেই কবিতাটা এখানে শেষ হয়েছে।